আমি আসলে একটা স্টেটমেন্ট রেকর্ড করতে আসছি। একটা স্টেটমেন্ট দিতে চাই। এই স্টেটমেন্টটা হচ্ছে গত কিছুকালে আমার কর্মকাণ্ডের একটা ব্যাখ্যা। সেই সঙ্গে আমি একটু ক্ষমা চাইতে চাই। আর হচ্ছে আমার এই চ্যানেলটা আ বন্ধ করে দেওয়ার ঘোষণাটা দিতে চাই। তো ১ম এ আমি আমার আ ইয়েটা করতে চাই যে আসলে আ আপনাদের একটু বোঝা জরুরি যে আমি মানুষ হিসাবে ঠিক কোন ধরনের। ও আমি কখনোই খুব আ মানে যে ধরনের নীতিকথা আ আমি আ এই চ্যানেলে বিভিন্ন সময় বলছি বা ফেসবুকে বলছি, ওই ধরনের নীতিকথা বলতে গেলে যে নৈতিক ভাবে যতটা সৎ থাকা দরকার, যতটা দৃঢ় থাকা দরকার, সেটা আমি বেশিরভাগ সময় থাকতে পারি নাই। ছোটবেলা থেকেই আমার এই মানে চারিত্রিক কোনো সমস্যা নাই, সেটা নিশ্চিত থাকতে পারেন যে চারিত্রিক কোনো সমস্যা নাই। আমার মূল সমস্যা যেটা আমার নৈতিকতার, সেটা হচ্ছে যে আমি টাকা পয়সার ব্যাপারে মানুষের কাছে কমিটমেন্ট ঠিক রাখতে পারি না। প্রয়োজন ছাড়াও ধার দেনা করি। এটা নিয়ে আমার সংসারেও প্রচুর সমস্যা আছে। আমি ধরেন আমার সংসারের বিভিন্ন সঞ্চয় ভেঙে এই ফোন কেনা থেকে শুরু করে বিভিন্ন আজগুবি কাজ করছি, যেটাতে আমার সংসার বিভিন্ন সময়ে বিপদে পড়ছে। তো সেগুলো তো ব্যক্তিগত সমস্যা, সবাইরে প্রভাবিত করার কথা না। কিন্তু এছাড়াও যেটা পেশাগত জীবনে বা আমার বন্ধুত্ব জগতে যেটা খুব প্রভাব ফেলে, সেটা হচ্ছে যে অনেকের কাছ থেকেই প্রয়োজনে অপ্রয়োজনে ধার নেই। মাঝে প্রায় ২ বছর আমি বেকার ছিলাম, সে সময় বিভিন্ন জনের কাছ থেকে বাধ্য হয়ে ধার নিয়েছি। কিন্তু সে বাধ্য হয়ে নেওয়া ধারগুলো বেশিরভাগ শোধও করে দিছি। কিন্তু অপ্রয়োজনে যখন যার কাছ থেকে ধার নিয়েছি, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই শোধ করা হয়নি বা শোধ করার কথাটা মনে থাকে না। যখন হাতে টাকা আসে তখন আবার সেটা উড়ায় ফেলি। আমি কোনো নেশা করি না। সিগারেট খাওয়া ছাড়া অন্য কোনো দোষ আমার নাই। কিন্তু টাকাগুলো আল্টিমেটলি গ্যাজেট-ট্যাজেটের পেছনে উড়ায় ফেলি। ও ফলে কমিটমেন্ট ঠিক রাখতে পারি না। এটাই আসলে আমার চরিত্রের একমাত্র সমস্যা। আর আমার মতে আরেকটা যে সমস্যা, সেটা হচ্ছে খুব বেশি স্রোতে ভেসে যাই। মানে যখন যে স্রোত দেখি, ওই স্রোতে গা ভাসায় দেওয়ার, মানে অতি এক্সাইটেড হয়ে লাফ দিয়ে পড়ার একটা প্রবণতা আছে। আমি কখনোই দৃঢ় চরিত্রের একটা লোক হিসাবে নিজেরে প্রুভ করতে পারি নাই। ফলে ওই রেসপেক্টটাও অর্জন করতে পারি নাই। তো এটা সর্বশেষ যে ধারাবাহিকতা হলো, আমি তো গত কিছুদিন ধরে একটা কর্পোরেট হাউসে চাকরি করছি। পাশাপাশি আমার ভিতরে একটা অ্যাম্বিশন শুরু হলো যে আমি তো এতদিন স্পোর্টসে কাজ করছি। আজকাল অনেককেই দেখি স্পোর্টসে কয়দিন হলো কাজ শুরু করে স্পোর্টসে নিয়ে নানা রকম কনটেন্ট বানায়, অনেক ভিউ পায়, অনেক টাকা কামায়। এগুলা দেখে আমার মনে হলো যে আমিও এটা করব। তো শুরুতে ভালোই ভিউ পাচ্ছিলাম। ফলে এবং সে সময়ও আমি কিছু কাজ করছি যেগুলো অনৈতিক। ভিউ পাওয়ার জন্য কিছু বানায় হেডিং দেওয়া, ক্লিকবেট হেডিং যেটাকে বলে, সেগুলো করছি। তারপরেও অনৈতিকতার একেবারে মাত্রা ছাড়াইছিলাম বলে মনে হয় না। কিন্তু সমস্যাটা হলো, যখন স্টুডেন্ট মুভমেন্ট হলো তখন আমার দুটো চ্যানেলেই ভিউ একদম বন্ধ হয়ে যায়। ওই সময় ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কিন্তু দেখছি সবাই আসলে এই অভ্যুত্থানমুখী কথাবার্তা শুনতে চায়। তো অভ্যুত্থানের পরে যেটা হলো যে আমি ২-১টা ভিডিও দিয়ে দেখলাম ভিউ হয় না। তখন আমার মনে হলো যে একটা শর্টকাট হচ্ছে যে অভ্যুত্থানের পক্ষে বিভিন্ন ঘনিষ্ঠজন, অঘনিষ্ঠজন, এদের বিপক্ষে কথাবার্তা বলা। এটা বললে ভিউ বাড়তে পারে। তো সেই ধারাবাহিকতায় অনেকগুলো কনটেন্ট করলাম, যেগুলো আসলে আমি মূলত আমার বিবেকের বিরুদ্ধে গিয়ে, ওই অর্থে বিবেক আছে কিনা তাও সন্দেহ, বিবেকের বিরুদ্ধে গিয়েই কনটেন্টগুলো করছি। তার ভিতরে সর্বশেষ আমার এইটার শিকার হচ্ছে মাশরাফি। আমার মনে হলো যে দিস ইজ হাই টাইম যে মাশরাফির নিয়ে কিছু করা দরকার। শুরুতে প্ল্যানটা ছিল যে মাশরাফির সঙ্গে একটু কথা বলে কোনো একটা স্টোরি করা যায় কিনা, ২-১টা কোট পাওয়া। তো সে চেষ্টা করে, যেটা আমি আগে বলছি ওইটা সত্যি, যে ২০১৮ সালের পরে নানা কারণেই মাশরাফির আর ইন্টারভিউ পায় নাই। সেটা সম্ভবত যে বইটা আমি লিখছি, ওই বইটা তার জন্য যে পরিমাণে বিরক্তি তৈরি করছে, ওই কারণেই সে আমার অ্যাভয়েড করে চলতো, আমি যতদূর বুঝতে পারছি এখন। তো যাই হোক, সেটা খুব যৌক্তিক কারণ, সেটাও একটু পরে বলতেছি। তো না পেয়ে তখন আমার মনে হলো যে মাশরাফির আক্রমণ করে একটা কমেন্ট বানালে, এখন তো সবাই মাশরাফি বিরোধী, তাহলে এইটা খুব বিউটিউ হবে। সেই চিন্তা করে মাশরাফিরে নিয়ে একটা কন্টেন্ট বানাইলাম। সেই কন্টেন্টটায় মানে খুবই আজগুবি কিছু অভিযোগ মাশরাফির নামে করছি। এর ভিতরে ২-১টা অভিযোগ হয়তো খতিয়ে দেখা যেতে পারে, কিন্তু আমার ধারণা এর প্রত্যেকটারই ভালো জবাব পাওয়া সম্ভব। যাই হোক, আমি মানে খুবই বাজে টোনে, খুব নোংরাভাবে মাশরাফিরে আক্রমণ করে একটা কন্টেন্ট বানাইছি।
এখন ঘটনা হচ্ছে যে মাশরাফিরে এই এক্সকিউজগুলো দেওয়ার পরে মানে স্বাভাবিকভাবে ধরে নিতে পারেন সবাই যে আমি মাশরাফির কাছে ক্ষমা চাই। তো মাশরাফির কাছে ক্ষমা চাই না, কারণ আমি মানুষ হিসাবে তারে চিনি। সে আসলে এগুলারে পাত্তা দেয় না, সে জীবনেও এগুলারে পাত্তা দেয় না। ওই সোশ্যাল মিডিয়া বা কে কোথায় কন্টেন্টে কি বলল, সে নিশ্চিত কালকেও আমার সঙ্গে দেখা হলে এই আগের মতোই ব্যবহার করবে। কিন্তু আমি সবচেয়ে বেশি ক্ষমা চাই যে যারা আমাকে অ্যাকচুয়ালি বিশ্বাসঘাতক মনে করতেছেন। বিশেষ করে এর ভিতরে আমার কয়েকজন খুব ঘনিষ্ঠ লোক ছিলেন। এখন আর ঘনিষ্ঠ লোক বলা যাবে না, কারণ তারা জীবনেও কখনো আমার ওইভাবে রিসিভ করতে পারবে না। আমার কয়েকজন গুরুস্থানীয় মানুষ ছিলেন, কয়েকজন ছোট ভাই ছিল, যারা আমাকে আক্ষরিক অর্থে বিশ্বাসঘাতক মনে করতেছে। সেটা মনে করার অনেক কারণও আছে। 2018 সালের আগে মাশরাফি আমারে যেভাবে বিভিন্ন সময় সাপোর্ট দিচ্ছে, যেরকম করছে, সেইটা ওর বাড়িতে গিয়ে থাকছি, খাইছি, ওর বাবা মার আদর পাইছি, সেইগুলারে ভুলে গিয়ে রাতারাতি এরকম পার্সোনাল অ্যাটাক করা, এবং বিশেষত সে নিজে যখন একটা চাপের মধ্যে আছে সেই সময় এরকম একটা পার্সোনাল অ্যাটাক করে কন্টেন্ট করা, এই পুরো ব্যাপারটা মানে একদম সোজা ভাষায় বলা যায় এটা কৃতজ্ঞতা হয়েছে। কৃতজ্ঞতা তো দূরে থাক, কৃতজ্ঞতা হয়েছে। তো সেই কন্টেন্ট বানানোর পর যে আপনার বোধোদয় হলো কেমনে? বোধোদয় হলো হচ্ছে যে আমি যাদের খুব রেসপেক্ট করি, যাদের মানে যারা আমারও খুব ভালোবাসতেন, করতেন, তারা অনেকে ছোট্ট ছোট্ট 1-2 শব্দের ছি এরকম কিছু মেসেজ দিয়েছেন। আমি বুঝতে পারছি এই লোকগুলোর সঙ্গে আর কখনোই আমার সম্পর্ক পুনরুদ্ধার হবে না। আমার একটা খুব ড্রিম ছিল, আমি বিসিবির মিডিয়াতে যোগাযোগও করছিলাম যে আমি রিসেন্ট পাস্ট হয়তো কোনো একটা সিরিজ যে সময় একটু প্রেস বক্সে যাব। তো সেটা আর হবে না, কারণ প্রেস বক্সে যে লোকগুলো ভালোবাসতো, যে লোকগুলো দেখলে জড়ায় দিত, সেই লোকগুলো আমি নিশ্চিত যে আমার চেহারা সম্পর্কে অন্য একটা ধারণা অলরেডি পেয়ে গেছে। তো যাই হোক, আমি এগুলো কিছুই আর রিকভারের আশা করতেছি না। আর এই ফাঁকে আর একটা কথা বলে যাই, সেটা হচ্ছে যে আগের ভিডিওতেও যেটা বলছিলাম যে মাশরাফিরে নিয়ে বইটা লেখা একটা ক্রিমিনালের কাজ হয়েছে। আসলেই ক্রিমিনালের কাজ হয়েছে, কারণ ওই বইটায় মাশরাফি সেটা আমি লিখতে পারি নাই। আসলে নেলসন ম্যান্ডেলার বইও যদি আপনি লেখেন, সেই বইয়ে একটা বিশ্লেষণ থাকা উচিত, ক্রিটিসিজম থাকা উচিত, নানা অ্যাঙ্গেল থেকে দেখা উচিত। সেটা হয় নাই। আসলে আবারও বলি যে একটা বর্ধিত ফিচার হচ্ছে, একটা বন্দনা হয়েছে অনেকটা। তো যাই হোক, সেই বইয়ের এক্সকিউজ বাদ। আমি আসলে মাশরাফির কাছে ক্ষমা চাই না, কারণ আমি ওই যেটা বললাম যে মাশরাফি আসলে এগুলোর পাত্তা দিবে না। কিন্তু বাকি যারা মাশরাফি ভক্ত আছেন বা মাশরাফি বিদ্বেষী আছেন, সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। এই ধরনের কাজ আর করার প্রশ্নই আসে না, কারণ করার প্ল্যাটফর্মই থাকবে না। আমি এইটা আমার এই পেজে এবং এই ইউটিউব চ্যানেলে শেষ ভিডিও। আমি এটা আগামীকালকে বিকালের দিকে আমার চ্যানেলটা ডিসেবল করে দেবো, পেজটা ডিঅ্যাক্টিভেট করে দিব। কারণ এইটুকু সময় রাখতে চাই যাতে এইটা অনেকে দেখতে পারেন, অনেকে আমার অবস্থানটা বুঝতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আশা করি এই বিষয়টা নিয়ে আর কেউ কোনো অনুরোধ করবেন না, বা আর সেগুলো তো প্রশ্নই আসে না। আশা করি এই বিষয়টা এই জায়গায় শেষ হবে। আমি আর এই কন্টেন্ট ক্রিয়েশনের লাইনে মানে আর অন্তত চেষ্টা করব না। এখন যেটা করব, আমি আমার মন দিয়ে, যদি আমার চাকরিটা থাকে, আমি জানি না থাকবে কিনা, যদি চাকরিটা থাকে চাকরি করব, নতুবা দেখি কিছু একটা করে চলবো। ওকে, সবাই ভালো থাকবেন।